হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস ইএনটি সলিউশন, নাক কান গলার সকল সমস্যার সমাধান এখানেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আব্দুল হাফিজ শাফি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজ টিভির বৃহস্পতিবার রাতের নিয়মিত আয়োজন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস ইএনটি সলিউশন পাওয়ার্ড বাই ফিরোটিল এবং ফিরোটিল প্লাস। চিকিৎসা শাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, সফিস্টিকেটেড সাবজেক্ট, নাক কান গলার সকল সমস্যার সমাধান এখানে। এই অনুষ্ঠানে আমরা আমাদের বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়ে নাক কান গলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, জন্মের সময় আমরা যে 5টি বিশেষ অনুভূতি নিয়ে জন্মগ্রহণ করি, যেগুলোকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। তার মধ্যে অন্যতম হচ্ছে শ্রবণ শক্তি। সেই শ্রবণ শক্তি বা কানে শোনার সহায়তা করে কান। এই কানের যে রোগ, অনেকগুলো রোগের মধ্যে অন্যতম হচ্ছে কান পাকা রোগ। সেই কান পাকা রোগ নিয়ে আজকে আলোচনা করব। জি দর্শক, অবশ্যই আমাদের সাথে যুক্ত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা এই অনুষ্ঠানে দেশ বরেণ্য নাক কান গলার খ্যাতিমান চিকিৎসকদের নিয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজ আমাদের সাথে যুক্ত আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা এবং হেড নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক ডাক্তার BGM আকাইদুজ্জামান স্যার। ধন্যবাদ শফি হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের রাজ টিভির আয়োজনে। স্যার ওয়ালাইকুম আসসালাম, তোমাকেও অনেক ধন্যবাদ এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। স্যার, আমরা মূল আলোচনা যাওয়ার আগে দর্শক আপনাদেরকে বলছি আমাদের আজকের অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস নিবেদিত ইএনটি সলিউশন পাওয়ার্ড বাই ফিরোটিল এবং ফিরোটিল প্লাস। এই অনুষ্ঠানটি রাজ টিভির অফিসিয়াল ফেসবুক পেজে লাইক দিয়ে আপনারা দেখতে পারেন এবং যারা এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখতেছেন আপনারা আপনাদের বন্ধুদের এবং আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিতে শেয়ার করে দিন। এবং এছাড়াও আমাদের এই অনুষ্ঠান রাজ টিভির ইউটিউব পেজেও দেখা যাবে। কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, ইতিমধ্যে দর্শকরা জেনে গেছেন আমাদের আজকের মূল আলোচনা হচ্ছে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ কানের যে বিশেষ রোগ, কান পাকা রোগ। তো পাকা শব্দটা আমরা সাধারণত স্যার যেটা বাঙালি ভাষায় বুঝে থাকি বিভিন্ন ফলের সাথে যায়। তো এই কানের সাথে যে কান পাকা রোগটা আসলো, এই কান পাকা রোগটা বেশ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি সহজ ভাষায় বুঝিয়ে বলতেন স্যার, কান পাকা রোগ কি এবং কেন হয়? কান পাকা রোগটা এটা সারা পৃথিবীর মধ্যে, ধন্যবাদ শফি হাফিজ, কান পাকা রোগ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে কমনেস্ট রোগ বলতে পারো। ঠিক আছে, আমরা যদি গ্রাম বাংলায় যাই কখনো, তখন দেখবো যে অবহেলায় যে সমস্ত বাচ্চারা বড় হচ্ছে, ঠিক আছে, তাদের ম্যাক্সিমাম বাচ্চারই কান দিয়ে পুষ পরে পানি পরে। তারা এগুলি নিয়ে খুব বেশি কেয়ারও করে না, তাদের প্যারেন্টসরাও এটা বেশি নিয়ে খুব বেশি কেয়ার করে না। তো তার জন্য আমরা যে দীর্ঘমেয়াদ এটা কেয়ার না করার জন্য আস্তে আস্তে এটা দীর্ঘমেয়াদী কান দিয়ে পুষ্পানি পড়তে শুরু করে। তো এই অবস্থাটাকে আমরা সাধারণত কান পাকা রোগ বলি, যেটা দীর্ঘমেয়াদী হয় সেটাকে। ধন্যবাদ সুবিয়া। ধন্যবাদ স্যার। স্যার, আমরা জানি যে আমাদের যে বাংলাদেশে বিভিন্ন বৈজ্ঞানিক জার্নাল প্রকাশিত হয়েছে, তার মধ্যে দেখা গেছে যে বাংলাদেশের শতকরা 25% লোক জীবনের কোনো না কোনো সময় এই কান পাকা রোগে ভুগে থাকেন এবং এর মধ্যে শতকরা 10 থেকে 15% রোগের কান পাকা রোগটা স্থায়ী থাকে, পারসিস্ট করে যায়। তো স্যার, এই মুহূর্তে জানতে চাচ্ছি যে এই রোগটা কেন হয় স্যার এবং কাদের বেশি হয় স্যার? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তুমি যেটা বলছো যে 15 থেকে 25% না, আমাদের বেলায় এই কান পাকা রোগটা বেসিক্যালি শুরু হয় ছোটবেলায়। ঠিক আছে, আমাদের ফার্স্ট বার্থডেতেই আমাদের দেখা যায় যে প্রায় 66% বা 65% বলতে পারো, 2/3 মানুষের কানে ইনফেকশন হয়, যেটাকে আমরা বলি অ্যাকিউট সাপুরেটিভ অটাইটিস মিডিয়া। ঠিক আছে, এই বাচ্চাদের থেকে শুরু হয়। আবার 5 বছর বয়সের মাথায় দেখা যায় 90 to 95% বাচ্চাদের কানের মধ্যে এই অ্যাকিউট অটাইটিস মিডিয়া বা মধ্যকর্ণের প্রদাহ বা ইনফেকশন হয়ে থাকে। ঠিক আছে, তো এইটা কেন হয়? বাচ্চাদের বেশি হয় কিসের জন্য? কারণ তাদের ইউস্টিশন টিউবটা তোমার ছোট থাকে, এটা ওয়াইডার থাকে এবং স্ট্রেইট থাকে। কিন্তু বড়দের ক্ষেত্রে যেহেতু কানের এটা ইউস্টিশন টিউবটা এরকম থাকে, যার জন্য গলা থেকে ইনফেকশন কানে যাওয়ার সম্ভাবনা কম থাকে।
আমাদের যে কান পাকা রোগ শুরু হয়, যেটা বলছি আমরা অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া বা মধ্যকর্ণে প্রদাহ ছোটবেলা থেকে শুরু হয়, সেটার মেইন কারণ হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। সাধারণত যে সমস্ত বাচ্চাদের টনসিলাইটিস, অ্যাডিনয়েড, সাইনোসাইটিস, ঠিক আছে, আমরা দেখছি যে বাচ্চাদের অনেক সময় নাক দিয়ে পানি পড়ছে বা গলায় টনসিলের ইনফেকশন হয়েছে, অথবা নাক নাক বন্ধ আছে, অ্যাডিনয়েড হয়েছে, মুখ হা করে ঘুমায়, সেই সমস্ত বাচ্চাদের এখানে মধ্যকর্ণের সাথে এই এই উপরে শ্বাসনালী একটা কানেক্টিং টিউব আছে, এটাকে বলে ইস্টিশিন টিউব। এই টিউবের মাধ্যমে ইনফেকশনটা কানের মধ্যে চলে যায়। চলে গেলে সেখানে পুজ জমা হয়। সেই পুজটা জমা হলে সেটা যদি ড্রেন করতে না পারে, সেক্ষেত্রে এটা জমতে জমতে অনেক সময়, যেহেতু মধ্যকর্ণ একটা চারিদিকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বনি ওয়াল থাকে, শুধুমাত্র বাইরের যে লেয়ারটা সেটা হচ্ছে পর্দা, কানে পর্দা, যে কানে পর্দাটা যেটা আছে আমরা বলছি টিম্পেনিং মেমব্রেন, সেই পর্দাটা যেহেতু সবচেয়ে নরম, ওই জায়গাটা ফুলে এক সময় বাস্ট করে ছিদ্র হয়ে পানি পড়া শুরু হয়। তখন আস্তে আস্তে সে তার যে অসম্ভব ব্যথা হচ্ছিল, জ্বর হচ্ছিল, সেগুলো আস্তে আস্তে কমে যায়। সেই জন্য আমরা দেখি যে 1 থেকে 5 বছর বয়সের বাচ্চা, আমরা আমাদের জীবনেও আমরা হয়তো এরকম এরকম ইনফেকশন হয়েছে, ঠিক আছে, আমাদের প্যারেন্টসরা সেটা কিভাবে ম্যানেজ করেছে আমরা জানি না। তবে এই কানে ইনফেকশন যে আমরা বলছি যে একদম ছোট বয়স থেকে শুরু হয়, সেই ইনফেকশনটা কিন্তু সবসময় যে কান কান ফেটে, কানের পর্দা ফেটে পুজ পড়বে এমন না। অনেক সময় যদি আমাদের বডি ইমিউনিটি ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনফেকশনটা হয়তো অল্প ইনফেকশন হয়ে ভালো হয়ে যেতে, হয়তো হয়তো অল্প কিছু ব্যথা বা জ্বর হয়ে তারপরে হয়তো ভালো হয়ে যেতে পারে। সেখানে হয়তো পুজ কিছু জমেছিল, পরে হয়তো এটা ভালো হয়ে গেছে, এরকম হতে পারে। অথবা কান যে পুজ পড়া শুরু হয়েছিল তারপর হয়তো অটোমেটিক ভালো হতে পারে, অথবা তুমি যদি অ্যান্টিবায়োটিক দাও বা অ্যান্টিহিস্টামিন সাথে নাকের ড্রপ বা অন্যান্য যে সমস্ত ওষুধ আমরা ব্যবহার করি সেগুলি যদি দাও, তাহলেও ভালো হয়ে যেতে পারে। সুতরাং কয়েকভাবেই ভালো হতে পারে। অথবা দীর্ঘমেয়াদীও দেখা যায় অনেক সময় এই সমস্ত ওষুধ দেওয়ার পরে পর্দা হয়তো ভালো হয়ে গেছে, কিন্তু ভিতরে কিন্তু পানি থাকতে পারে, যেটা বলে ওএমই। যার জন্য অ্যাকুইট অটাইটিস মিডিয়া বা মধ্যকর্ণী ইনফেকশনের একটা সিকুয়েলি কিন্তু, এরকম সিকুয়েলির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সিকুয়েলি হচ্ছে যে এটা যদি দীর্ঘমেয়াদী হয়, আমরা বলি 3 মাসের পরেও যদি এই পর্দা ছিদ্রটা থেকে যায়, যদি আমরা ট্রিটমেন্ট না করি বা কোনো কারণে ইমিউনিটি কম থাকে, তাহলে পরে কিন্তু এই পর্দা, এই ইনফেকশনটা ভালো হবে না। ভালো না হলে পর্দা পুষ্পানি পড়তেই থাকবে। তো 3 মাসের পরেও যদি এরকম পুষ্পানি পড়তেই থাকে, তখন আমরা এটাকে ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া বা দীর্ঘমেয়াদী কান পাকা রোগ বলে থাকি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। দর্শক মণ্ডলী অত্যন্ত চমৎকার ভাবে তারা আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আপনারা শুনেছেন যে নাকের সাথে কানের একটি সংযোগকারী টিউব থাকে, যেটাকে স্যার ইস্টিশিয়ান টিউব বলেছেন। সেটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি ইনফেকশনের কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া স্যার আরো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে কান পাকা রোগটা 3 মাসের যদি স্থায়ী হয়ে যায় তখন ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া বলে থাকি আমরা। দর্শক মণ্ডলী আমাদের সাথে যুক্ত হয়েছেন আমার শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক, যার সাথে আমি আন্ডারে আমি ট্রেনিং করেছি 3 বছর, প্রফেসর নন্দকিশোর সিনহা স্যার। উনি আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। স্যার আপনাকেও ধন্যবাদ জানিয়েছেন স্যার। স্যার ধন্যবাদ। যাই হোক স্যার, আমি আর একটা জিনিস জানতে চাচ্ছি যে এই রোগটা দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বেশি দেখা যায়, কারণটা কি স্যার? স্যার মিউট হয়ে গেছেন স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না স্যার, মিউট হয়ে গেছে সম্ভবত। আনমিউট না, আনমিউট তো। জি জি আনমিউট, জি জি ওকে স্যার, ওকে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জি স্যার, জি স্যার। স্যার শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে স্যার, আচ্ছা শোনা যাচ্ছে আচ্ছা স্যার। এই যে আচ্ছা। আমার একটা প্রশ্ন ছিল যে এই রোগটা, কান পাকা রোগ, সাধারণত আমাদের ট্রেনিং পিরিয়ডে দেখেছি দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বেশি দেখা যায়, এর কারণটা হ্যাঁ কি? হ্যাঁ, দরিদ্র গোষ্ঠী, আমরা যদি সারা পৃথিবীর স্ট্যাটিস্টিক্স নেই, তাহলে পরে আমরা দেখবো যে এই কান পাকা রোগটা তৃতীয় বিশ্বে, পার্টিকুলারলি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সবচেয়ে বেশি। আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে 5 to 10% অফ দ্য পিপুল কিন্তু কান পাকা রোগে ভুগছে। আর আমরা যদি উন্নত দেশের দিকে তাকাই, ইউরোপ, আমেরিকা, সে সমস্ত দেশে কিন্তু নট মোর দেন 1%-এর বেশি কান পাকা রোগ না। এর মেইন কারণ হচ্ছে ইমিউনিটি। তাদের ইমিউনিটি যেহেতু ভালো, সুতরাং ওই যে মধ্যকর্ণের প্রথমে যে ইনফেকশন হলো ছোটবেলায়, সেই ইনফেকশনটা তারা ভালোভাবে কন্ট্রোল করতে পারে সেই ইমিউনিটি দিয়ে। তার জন্য এটা দীর্ঘমেয়াদী কান পাকা রোগের দিকে এটা টার্ন নেয় না। কিন্তু আমাদের যে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যে দেশগুলি আছে, সেই সমস্ত দেশগুলির কিন্তু ইমিউনিটি অনেক কম। ইমিউনিটি কম থাকাতে তারা ইনফেকশনটাকে ঠিক মতো করতে পারে না, কম্পিট করতে পারে না। কম্পিট করতে না পারার জন্য
দেখা যাচ্ছে যে সেখানে দীর্ঘমেয়াদী যে মধ্যকর্ণে ইনফেকশনটা সেটা থেকে যায়, থেকে গেলে এই পর্দা ছিদ্রটা আর ভালো হয় না, ভালো না হলে এই পুষ্পরা পড়তেই থাকে। সেই জন্য আমরা দেখি যে নিম্ন শ্রেণীর লোকদেরকে এই কানের কান পাকা রোগটা সবচেয়ে বেশি। এবং আমরা যদি গ্রাম দেশে যাই, দেখবো যে সমস্ত গরিব বাচ্চারা আছে অযত্ন অবহেলায় বড় হচ্ছে, ওদের কিন্তু ম্যাক্সিমাম বাচ্চারই কিন্তু এরকম কান দিয়ে পুষ পড়তেছে রসের মতো। তারা এটা নিয়ে খুব বেশি কেয়ার করে না, কিন্তু দীর্ঘমেয়াদী যদি চলতে থাকে তাহলে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে। হ্যাঁ, হাওর অঞ্চলেও দেখা যায়, হাওর অঞ্চল পানি যে জায়গায় বেশি, এইসব জায়গায় স্যার বেশি দেখা যায় এই কানের পাকা রোগটা। ওইটা তুমি যেটা বলছো এটা আরেকটা ইম্পর্টেন্ট কারণ, আমাদের কান পাকা যেটা রোগ শুরু হলো সেটা যদি সেটা পারসিস্ট করে কিসের জন্য? পারসিস্ট করেন যদি বারবার যদি আমাদের, যে আমরা বলছি যে উপরের শ্বাসনালী বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যদি বারবার হয়, যে আমরা যদি নাক দিয়ে পানি পড়ে অ্যালার্জি হয়, অথবা কমন কোল্ড হয়, অথবা আমাদের টনসিলাইটিস বা অ্যাডিনয়েড বা সাইনোসাইটিস এগুলি যদি হয়, তাহলে আমরা বলছি যে যে টিউব আছে গলার সাথে কানে, সেই স্টিশন টিউব দিয়ে ইনফেকশনটা যাচ্ছে। তো বারবার যদি এই ইনফেকশন গুলি হয় তাহলে পরে মধ্যকর্ণের যে ইনফেকশনটা এটা তো ভালো হবেই না, বরং আরো পারসিস্ট করবে, এবং এটা ওই সময়ে কিন্তু অ্যাক্টিভ হবে। তার মানে ওই সময় যে পুষ্পানি করবে তারপর হয়তো আবার ভালো হয়ে যেতে পারে। তেমনি হাওড় অঞ্চল তুমি যেটা বলছো, যেখানে পানিতে ডুবায় বাচ্চারা, সেখানে কিন্তু কানে পর্দা অলরেডি ছিদ্র আছে। এখন সে যদি হাওয়ার মধ্যে ডুবায় বা পানির মধ্যে ডুবায়, তাহলে কিন্তু সরাসরি পানি ঢুকছে বাইরের পানি তো অনেক সময় ইনফেক্টেড থাকে, যার জন্য দেখা যায় যে ওখানে ওই সময় ইনফেকশনটা আবার বেড়ে যায়। বেড়ে গেলে তারপরে আবার হয়তো পরবর্তীকালে হয়তো আবার ওষুধ দিয়ে হোক বা ইমিউনিটির কারণে পরবর্তী আবার ড্রাই হয়ে যেতে পারে। কিন্তু ওই সময় এটা অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ থাকলে যত কান দিয়ে পুষ্পানি পড়বে, তার মানে কি? তার মানে ওখানে ক্রনিক ইনফ্লামেশন চলছে। ক্রনিক ইনফ্লামেশন চলছে মানে কি? ক্রনিক ইনফ্লামেটরি এক্সুডেট সেখানে তৈরি হচ্ছে, এবং তার মানে কি? সেখানে একটা কন্টিনিউয়াস একটা ডিস্ট্রাকটিভ প্রসেস চলছে মিডল ইয়ারে। ডিস্ট্রাকটিভ প্রসেস চললে সেখানে অলরেডি তো পর্দা ছিদ্র হয়েছেই, তারপরে ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র হাড্ডি আছে আমাদের, যেটা দিয়ে আমাদের কানের শব্দগুলা, বাইরের শব্দগুলো আমাদের কানের মধ্যে পৌঁছে, সেখান থেকে ব্রেনের মধ্যে পৌঁছে আমরা শব্দ বুঝতে পারি। সেই ক্ষুদ্র হাড্ডিগুলি কিন্তু আস্তে আস্তে ধীরে 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 ক্ষয় হয়। ক্ষয় হলে আস্তে আস্তে কিন্তু সে এই দীর্ঘমেয়াদী পর্দা এই কান পাকা রোগ যদি চলতেই থাকে, এবং মাঝে মাঝে যদি তার কানে এরকম ইনফেকশন হয়, আপার রেসপিরেটরি বা এরকম ঠান্ডা লাগে বা টনসিলাইটিস অ্যাডিনয়েড থাকে, অথবা সে যদি কান পানিতে ডুবায়, তাহলে কিন্তু বারবার তার এরকম কানের মধ্যে যদি এরকম ডিস্ট্রাকটিভ প্রসেস চলতেই থাকে, তাহলে হাড্ডিগুলি ক্ষয় হয়ে গেলে আস্তে আস্তে তার কিন্তু শ্রবণ শক্তি কমে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ দর্শক মন্ডলী। আমরা দেখছি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস নিবেদিত ইএনটি সলিউশন কান পাকা রোগ নিয়ে আলোচনা। আপনাদের যত প্রশ্ন আছে সব প্রশ্ন আপনারা করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আপনাদের প্রশ্নগুলো আমাদের বিশেষজ্ঞ শিক্ষকের কাছে তুলে ধরবো। স্যার অত্যন্ত সহজভাবে চেষ্টা করে যাচ্ছেন কান পাকা রোগ নিয়ে আলোচনা করতে। যদিও কান পাকা রোগ নিয়ে আমরা 40-45 মিনিটের আলোচনা শেষ হবে না, অনেক দীর্ঘ আলোচনা, তারপর আমরা চেষ্টা করব আপনাদের সাথে সহজভাবে বিষয়গুলো আলোচনা করার জন্য। স্যার এই মুহূর্তে অনেকগুলা কান পাকা রোগের কারণে যে সমস্যা তৈরি হয়, আপনি অনেকগুলা সমস্যা বলে ফেলছেন, যে কানে কম শুনতে পারে। এটা অনেক সময় দেখা যায় যে বাচ্চারা স্কুলে গেলে যারা লাস্ট বেঞ্চে বসে তারা শিক্ষকের কথা অনেকে শুনে না। এছাড়া বলছেন কান দিয়ে পুঁজ আসতে পারে। আমরা অনেক সময় আত্মীয় স্বজনরা বলে থাকেন রাত্রে 2টা-3টার দিকে বাচ্চা দেখা যায় খুব বেশি আপনার কানে ব্যথা করতেছে, এরকম সমস্যা হয় স্যার। তো কি কি সমস্যা দেখা দেয়, এবং সেই সাথে আমরা একটা দর্শকের প্রশ্ন নিচ্ছি। আমাদের দর্শক প্রশ্ন করছেন সাইফুল আলম, উনার বয়স 16 বছর, ছোটবেলায় টনসিল অপারেশন করা হয়েছে, কান পাকে নাই, কিন্তু এখন একটু কানে কম শুনে, এখন কি করা দরকার? যাই হোক স্যার, আমরা কানে কম শোনা নিয়ে পরবর্তীতে আরো এপিসোড আসবে। স্যার এই যে কান পাকা রোগের সমস্যা কি নিয়ে আসতে পারে আমাদের রোগীরা স্যার? হ্যাঁ, কান পাকা রোগের যে সমস্যা, প্রথমে আমরা বলছি যে এটা একদম ছোট বয়সে শুরু হয়, যে 1 থেকে 5 বছর বা এরকম বয়সে শুরু হয়, এবং যেটা শুরু হয় সাধারণত কানের আপার রেসপিরেটরি ইনফেকশন বা কমন কোল্ড বা ঠান্ডা লাগা থেকে সাধারণত শুরু হয়। তার সাথে টনসিলাইটিস, অ্যাডিনয়েড, সাইনোসাইটিস থাকতে পারে। এটা স্টিশন টিউব দিয়ে মধ্যকর্ণে ইনফেকশনটা হয়। ঠিক আছে? তো এখন কান পাকা রোগের ওই সময়ে যে সমস্যাগুলি হয় তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, যেহেতু অ্যাকিউট ইনফেকশন হয়, মানে যে কোনো জায়গায় যদি অ্যাকিউট ইনফেকশন হয়, যেমন অ্যাবসেস হয় বা পুজ হয়, ওই সময় কিন্তু ওই জায়গার তো অনেক ব্যথা করে, জ্বর হয়। ঠিক আছে? তারপরে ম্যালেজ হয়, এই সমস্ত সমস্যাগুলি হয়। কানের মধ্যেও যখন পুজ জমে অ্যাকিউট ইনফেকশন হয়, ওই সময় কিন্তু কানে তীব্র ব্যথা হয়, জ্বর হয়, শরীর ম্যাজম্যাজ করে। ঠিক আছে?
এবং এক সময় কানের পর্দাটা আমরা বলছি যে যেহেতু কানের সব পর্দাটা সবচেয়ে উইকেস্ট ওয়াল অফ দ্য মিডিল ইয়ার, ওই সময় এটা এক সময় পালস করে এক সময় পর্দা ফেটে উস্পানি পড়া শুরু করে। তো সেই জন্য আমাদের অ্যাকিউট ইনফেকশনের সময় কিন্তু সে কিন্তু এই যে আমি যেগুলো বললাম, তুমি যেগুলো বলছো যে বাচ্চা হয়তো ছটফট করতেছে, রাত্রে হয়তো ঘুমাইছে, দেখা যাচ্ছে 12টার সময় সে হঠাৎ করে কান কান কান্নাকাটি করতেছে। একদম ছোট বাচ্চা যদি হয় যে সে বুঝাইতে পারে না, তখন সে কান্নাকাটি করবে 1 বছর 2 বছর। যখন সে হাতটা উঠাইতে পারে তখন কিন্তু কানটা টানাটানি করে। কথা বলতে যদি না পারে তখন তাহলে কানটা টানাটানি করে, কানে ব্যথা হচ্ছে। ঠিক আছে, কিন্তু আরেকটু বড় যদি হয় তখন সে কিন্তু প্যারেন্টস কে বলতে পারে যে মা বাবা আমার কানে ব্যথা করছে। হ্যাঁ, এইগুলি বলতে পারবে। তাছাড়া যেহেতু ছটফট করছে, তুমি টেম্পারেচার যদি দেখো, দেখবে যে টেম্পারেচার রাইজ করে গেছে, তখন প্যারেন্টসরা অটোমেটিক্যালি খুব খুব বেশি হয়ে যায়, খুব টেনশনের মধ্যে পড়ে যায়, আসলে বাচ্চার কি হলো, কান কান সে কান্নাকাটি করছে কি কারণে। ঠিক আছে, খুব ছোট বাচ্চা হলে খুবই সমস্যা, কারণ সে কানও দেখাইতে পারতেছে না, সেই সমস্ত কিন্তু খুবই সমস্যা। আর যদি কান দেখায় তাহলে তুমি তো বুঝতে পারছো কানের মধ্যে কোনো নিশ্চয়ই কোনো ইনফেকশন আছে। তখন তুমি যদি দেখো ভালো করে, বা যদি ডাক্তারের কাছে নিয়ে যায়, তাহলে দেখলেই বুঝতে পারবে, হিস্ট্রি নিলে বুঝতে পারবে যে তার কানের মধ্যে ইনফেকশন হয়েছে, যে এরকম হঠাৎ করে কান ব্যথা করতেছে, জ্বর হয়েছে, ঠিক আছে, এখন ছটফট করতেছে। তারপরে দেখা যাবে ভোরের দিকে হয়তো তার যে পর্দা ছিদ্র হয়ে গেল, ছিদ্র হওয়ার পরে তারপরে কিন্তু তার যেহেতু পুষ্টা বের হয়ে গেল, তখন কিন্তু তার এই ব্যথা জ্বর এগুলি আস্তে আস্তে কমে যাবে, কিন্তু কান দিয়ে পুষ পড়া করতে থাকবে। ধন্যবাদ স্যার, অত্যন্ত সহজভাবে আমাদেরকে বোঝানোর জন্য। স্যার, এই মুহূর্তে আমি যেটা জানতে চাচ্ছি, আমাদের ট্রেনিং পিরিয়ডে আমরা দেখেছি বা অনেক সময় দেখা যায় কান পাকা রোগের কিছু রোগী দেখা যায় অত্যন্ত মুমূর্ষু অবস্থায় আসে, যে অজ্ঞান হয়ে যায় বা মাথা গান নাড়াতে পারে না। আবার কিছু রোগী দেখা যায় কোনো সমস্যা নাই, দীর্ঘদিন ধরে সে কান পাকায় ভুগতেছে। আমি জানতে চাচ্ছি স্যার আপনার কাছে, কান পাকার রোগ সাধারণত কয় ধরনের আছে এবং কিভাবে আপনারা এটা পার্থক্য করে থাকেন স্যার? হ্যাঁ, তুমি দুইটা কোশ্চেন করছো, ঠিক আছে। যে একটা হচ্ছে সমস্যাগুলা, যে সমস্যাগুলো কি হতে পারে, আর একটা একটা ধরন, ঠিক আছে। আমরা যে দীর্ঘমেয়াদী আমরা বলছি যে যে অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া বা অ্যাকিউট ইনফেকশন, মধ্যকর্ণ ইনফেকশন থেকে সাধারণত দীর্ঘমেয়াদী কান পাকা রোগটা হয়। ঠিক আছে, ইট ইস সিকুয়েলি অফ অ্যাকিউট অটাইটিস মিডিয়া, যেটা দীর্ঘমেয়াদী হয়। কিসের জন্য হয়? যদি এই অ্যাকিউট অটাইটিস মিডিয়া যে ছোটবেলায় হয়েছিল সেটা যদি যদি আমরা ট্রিটমেন্ট ঠিক মতো না করি, 1 নম্বর কথা, ডিলে ট্রিটমেন্ট হয়, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট হয়, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডোজ হয়, ঠিক আছে, বডি ইমিউনিটি যদি কম থাকে, এই সমস্ত কারণে আমাদের এই যদি কানে পর্দা যে ছিদ্র হয়েছিল সেটা যদি ভালো না হয়, তাহলে দীর্ঘ 3 মাসের বেশি যদি পর্দা ছিদ্র থেকে যায়, তখন দীর্ঘমেয়াদী এই পর্দা পুষ্পানি পড়তে থাকে। এখন এই দীর্ঘমেয়াদী পুষ্পানি পড়ার যে যে ইনফেকশনটা, এটাকে আমরা বলি কান পাকা রোগ। এই কান পাকা রোগ দুই রকম হতে পারে, একটা টিউবোটিম্পানিক ডিজিজ আর একটা হচ্ছে অ্যাটিক এন্ট্রাল ডিজিজ। ঠিক আছে, তো টিউবোটিম্পানিক ডিজিজ আর অ্যাটিক এন্ট্রাল ডিজিজ, ওই জায়গায় আমি আসার আগে তুমি যেটা বলছো যে এটা কি কি সমস্যা হতে পারে, সমস্যা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, 1 নম্বর সমস্যা হচ্ছে যে আমরা বলি কমনের যেটা, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী যদি হয় তাহলে কিন্তু তার কানে কম শুনবে। এখন 5 বছর বয়সে শুরু হয়েছে, তার এখন 30 বছর বয়স, তার কান দিয়ে মাঝে মাঝে পড়তেইছে, সবসময় যে পরে তা না, হয়তো কিছুদিন ভালো থাকে, তারপরে 6 মাস ভালো থাকে, তারপরে হয়তো আবার 2 মাস 3 মাস পানি পরে, তারপর আবার ভালো থাকে। এরকম যদি চলতেই থাকে, আমি বলছি যে সেখানে একটা ডিস্ট্রাকটিভ প্রসেস, মিডিল ইয়ারে যে ডিস্ট্রাকটিভ প্রসেস চলতেছে, সেখানে সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে মাঝখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র হাড্ডি থাকে, সেই হাড্ডিগুলি কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে। ক্ষয় হলে তার কিন্তু শ্রবণ শক্তিটা কিন্তু কমে যাচ্ছে, সবচেয়ে বড় প্রবলেম কিন্তু এইটা। সেকেন্ড যে প্রবলেম, সেটা হচ্ছে এখান থেকে কিছু কমপ্লিকেশন হতে পারে। ঠিক আছে, সেই কমপ্লিকেশনের মধ্যে কিছু আছে, মাথার খুলির বাইরে কিছু হইতে পারে, আর মাথা খুলির ভিতরে কিছু হইতে পারে, বা ব্রেনের মধ্যে কিছু সমস্যা হতে পারে। মাথার খুলির বাইরে যে সমস্যাগুলি হইতে পারে, সেটা হচ্ছে মুখটা বাঁকা হয়ে যেতে পারে, যে আমরা বলি ফেসিয়াল না বলছি। 2 নম্বর হচ্ছে পুজ হইতে পারে, কানের চারদিকে পুজ হইতে পারে, পোস্টোরিকুলার অ্যাবসেস বলে, বিভিন্ন ধরনের মাস্টয়েড অ্যাবসেস আছে, মাস্টয়েডাইটিস আছে, সেগুলি হইতে পারে। আর আরেকটা হচ্ছে এখানে যে আমাদের মিডিল ইয়ার থেকে ইনফেকশনটা ইনার ইয়ারে চলে যেতে পারে। আমাদের কানের গুলো 3টা অংশ, একটা হচ্ছে আউটার ইয়ার, একটা হচ্ছে মিডিল ইয়ার, আর একটা হচ্ছে ইনার ইয়ার। আমাদের যে কান পাকা রোগটা, সেটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে বেসিক্যালি অফ মিডিল ইয়ার, বহিকর্ণের না, মধ্যকর্ণের। ঠিক আছে, সেখানে একটা 6 ফিটওয়ালা একটা কেভিটি আছে, একটা আছে, সেটার মধ্যে ইনফেকশন। বাইরের অংশটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ইয়ার, যেটা আমরা দেখি, এই অংশটা। আর এর ভিতরে কিন্তু আরেকটা ইয়ার আছে, সেটা ইন্টারনাল ইয়ার, যেটা যেটা কনসার্ন উইথ হিয়ারিং এন্ড ব্যালেন্স। সেই জায়গায় যদি ইনফেকশন হয়, তাহলে পরে কিন্তু সে তার সেন্সরি নিউরাল হিয়ারিং লস হয়ে যাবে, তার ব্যালেন্সের কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, আর যদি যদি ইনফেকশনটা, তাহলে পরে
একটা এক্সট্রা ক্রেনিয়ালের মধ্যে তিনটা জিনিস আমরা দেখলাম, একটা মুখ বাঁকা, একটা হচ্ছে কানের চারপাশে পুজ হইতে পারে, আর আরেকটা বললাম যে আমাদের ইন্টারনাল ইয়ার বা যে লেবিরিন সেখানে ইনফেকশন হয়ে তার শ্রবণ শক্তি আরো আরো কমে যেতে পারে, প্লাস তার কিন্তু ভার্টাইগো বা ব্যালেন্সে কোনো সমস্যা হতে পারে। আর যদি এটা খুলির ভিতরে ইনফেকশনটা যদি আমরা দেখি, মধ্যকর্ণটা কিন্তু একদম যে ব্রেনের জাস্ট নিচে থাকে, মিডল ক্যানিয়াল কোথার জাস্ট নিচে থাকে। সুতরাং ওখানে টেগমেন্ট টিম্পানি নামক একটা বোন আছে, সেই বোন দিয়া মিডল ইয়ার এবং মধ্যকর্ণ এবং ব্রেনের মধ্যে সেপারেটিং বোন থাকে, খুব পাতলা একটা বোন থাকে। ওই বোনটা ভেদ করে যদি ইনফেকশন উপরে চলে যায়, তাহলে কিন্তু সেখানে কিন্তু তোমার এক্সট্রাডুরাল অ্যাবসেস, মেনিনজাইটিস, সাবডুরাল অ্যাবসেস, ব্রেন অ্যাবসেস, এই সমস্ত ব্রেনের ভিতরে কিন্তু অ্যাবসেস হওয়ার সম্ভাবনা থাকে। ব্রেনের মধ্যে যখন অ্যাবসেস হয়ে যায়, তখন কিন্তু তোমার বিভিন্ন ধরনের সমস্যাগুলি হতে পারে। আমরা যেগুলো দেখি যে কিছু সিমটম হতে পারে, যেগুলি সাইন হতে পারে, সাইন অফ রেইজড ইন্ট্রাক্রিনিয়াল প্রেসারের যে সিমটম এবং সাইনগুলি হতে পারে, সেগুলি হতে পারে যে আমাদের রোগী বলতে পারে যে আমার মাথা ব্যথা করছে, বমি 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 ভাব লাগছে, আমি চোখে ভালো দেখছি না, কিন্তু পরীক্ষা করো তাহলে দেখবা যে তার পেপিলিডিমা হয়ে গেছে, তার ব্লাড প্রেশার হয়তো বেড়ে গেছে, পালস রেট হয়তো কমে গেছে। তারপরে আমরা যদি তার কনসিয়াসনেস লেভেল সেটা হয়তো ডিটারিয়েট করতে পারে, তুমি যেটা বলছো যে হয়তো সে কনসিয়াস, এইটা ভালো না, তার কনসিয়াসনেস লেভেলটা ভালো না, বা এই ধরনের সমস্যাগুলো কিন্তু হতে পারে। ধন্যবাদ। আরেকটা কোশ্চেন ছিল যে দুইটার মধ্যে পার্থক্য কি। আমরা বলছি যে টিউবোটিম্পানিক এবং অ্যাটিকুয়েন্টাল ডিজিজ। টিউবোটিম্পানিক ডিজিজ নেম ইটসেলফ ইন্ডিকেট করে যে ডিজিজটা আসলে ইস্টিসিন টিউব, আমরা যেটা বলছি যে টিউব কানেক্টিং বিটুইন দা মিডল ইয়ার এবং আপার স্পিটাট ইনফেকশনের মধ্যে যে টিউবটা আছে, ওই জায়গায় ইনফেকশনটা মেইনলি, ওই জায়গায় ইনফেকশন এবং মিডল এর নিচের অংশে ইনফেকশন, এটার বলে টিউবোটিম্পানিক ডিজিজ। এটা ডিজিজটাকে মিউকোজাল ডিজিজও বলে, বা মধ্যকর্ণে যে মিউকোজা আছে সেখানে শুধুমাত্র ইনফেকশন হলে সেখানে মিউকোজাল ইনফ্লামেশন হয়, হলে কান দিয়ে পানির মতো রস আসে, ঠিক আছে। কিন্তু এটা অত বেশি খারাপ না। খারাপ না কিসের জন্য? কারণ মিডিল ইয়ার বা মধ্যকর্ণ আমরা যেটা বলছি, সে নিচের অংশে কিন্তু অত খারাপ, অত বেশি ডেঞ্জারাস জিনিস নাই। এর উপর দিকেই কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস, কারণ এটা ব্রেনের কাছাকাছি, এক নম্বর কথা। দুই নম্বর কথা, কিন্তু তোমার ম্যাক্সিমাম অসিকল, আমরা যেটা বলছি যে মিডিলের যে ছোট ছোট থাকে, এই যে বোনগুলি থাকে, যে হাড্ডিগুলি থাকে, সেগুলি কিন্তু ম্যাক্সিমাম যে ইনকাস মেলিয়াস স্টেপিস, এগুলি কিন্তু সবগুলি উপরে, ঠিক আছে। এবং পিছনের দিকে কিন্তু আমাদের লেবেরিন বা সেমিসার্কুলার ক্যানালস। সুতরাং উপরের দিকে যদি ইনফেকশনটা হয়, যে অ্যাটিকুয়েন্টাল ডিজিজটা হচ্ছে উপরের দিকে, অ্যাটিক মানে উপরের দিকে, আর অ্যান্টাম মানে পিছনের দিকে। সুতরাং অ্যাটিকুয়েন্টাল মানে উপরে এবং পিছনে, আর টিউবোটিম্পানিক মানে টিউব এবং নিচের দিকে। সুতরাং নিচের দিকে যে ইনফেকশন বা ইস্টিসিন টিউবোটিম্পানিক আমরা সচরাচর যেটা দেখি 90 to 95% ক্ষেত্রে হচ্ছে টিউবোটিম্পানিক, 5% ক্ষেত্রে হচ্ছে অ্যাটিকুয়েন্টাল ডিজিজ। আমরা যে সচরাচর যেটা দেখি গ্রাম বাংলায়, সেটা হচ্ছে টিউবোটিম্পানিক ডিজিজ। সেখানে কিন্তু তোমার এই হিয়ারিং লসটা বেশি হয়। আমি যেটা বলছি, দীর্ঘমেয়াদী হলে 5 বছর বয়সে শুরু হয়েছে, 30 বছর বয়স, তার মেইন সমস্যা হচ্ছে তার হিয়ারিং লস। অন্য কমপ্লিকেশন গুলি অত বেশি হয় না। কিন্তু অ্যাটিকুয়েন্টাল ডিজিজ যেটা আমরা বলছি উপরের দিকে ইনফেকশন, সেখানে কিন্তু আমি কতক্ষণ আগে যেগুলো বলছি যে ইন্ট্রাক্রেনিয়াল এবং এক্সট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে এখানে কলেস্টোটোমা নামে এক ধরনের ম্যাটেরিয়াল পাওয়া যায়, যেটা একটা ডিস্ট্রাকটিভ পাওয়ার আছে, সেই জিনিসটা পাওয়া যায়। এবং এখানে যে যে রস পরে, কান দিয়ে পুষ পরে, সেই পুষটা কিন্তু তোমার ঠিক স্ক্যান্টি পুরুলেন্ট ম্যালাডরাস বলে, অনেক দুর্গন্ধযুক্ত হয়, অনেক সময় রক্ত পড়তে পারে এবং অল্প অল্প পরে, ঠিক আছে। আমরা যেমন কাঠে যদি ঘুনে ধরে, তাহলে পরে কাঠে ঘুনে ধরলে ঘুন থেকে কাঠ থেকে কিন্তু অল্প অল্প করে পরে, রস পরে। এবং সেটা যেহেতু প্রোটিনিয়াস, যেখানে আমরা বলছি যে এই জায়গায় যে হাড্ডিগুলি থাকে, ওগুলি প্রোটিন দিয়ে তৈরি। সুতরাং এখানে যদি প্রোটিওলাইটিক অর্গানে যদি ব্রেকডাউন হয়, তাহলে পরে কিন্তু সেটা প্রোটিন ব্রেকডাউন হলে কিন্তু দুর্গন্ধ হয়। সেই জন্য আমাদের অ্যাটিকুয়েন্টাল ডিজিজ, সেখানে কিন্তু দুর্গন্ধযুক্ত পুঁজ আসে, অল্প অল্প আসে এবং এটা কন্টিনিউয়াস আসে, এবং এটা অনেক সময় রক্তযুক্ত হতে পারে, কোলেস্টোটোমা পাওয়া যায়, কমপ্লিকেশন বেশি হয়। আর টিউবোটিম্পানিক বা যে ডিজিজটা ভালো যেটা, যে সেটা কিন্তু তোমার এই ইনফেকশন হলে পানির মতো রস পড়ে, সেটা মাঝে মাঝে হয়, আবার স্পিটার ইনফেকশন বা ঠান্ডা বা গলা ব্যথা এগুলি যদি কমে যায়, তখন অটোমেটিক্যালি একটু কমে যায়, ঠিক আছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। জটিল বিষয়, কানের একটি জটিল বিষয়কে স্যার অত্যন্ত সহজভাবে আমাদের মধ্যে বুঝিয়েছেন। স্যার, দর্শক মন্ডলী, আপনারা নিশ্চয়ই স্যারের কাছ থেকে শুনেছেন শ্রবণ শক্তির জন্য আমাদের অন্যতম প্রধান অঙ্গ হচ্ছে কান। সেই কান যদি কান পাকা রোগে আপনি ভুগে থাকেন, অবশ্যই নাক কান গলা চিকিৎসকের শরণাপন্ন হবেন, কারণ এই কান পাকা থেকে স্যার একটু আগে বলেছেন মুখ বাঁকা হয়ে যেতে পারে। এছাড়া
ইন্ট্রাক্যানিয়াল মানে ব্রেইনের মধ্যে গিয়ে ব্রেইনে পুরো ব্রেইন অ্যাবসেস হয়ে যেতে পারে কান পাকা রোগ থেকে। এবং স্যার অত্যন্ত সহজভাবে আমাদেরকে বুঝিয়েছেন যে কান পাকা রোগ দুই ধরনের, একটা টিউবো টিম্পেনিক যেটা সেফ ভ্যারাইটি ভালো, যেটাতে গন্ধ থাকে না, এবং এটিকোয়েন্টালের দুর্গন্ধ থাকে। সুতরাং কান পাকা রোগ দেখা দিলেই আপনারা আমাদের শ্রদ্ধেয় নাক কান গলা শিক্ষকের শরণাপন্ন হবেন, নিজে থেকে কোনো চিকিৎসা নেবেন না। স্যার এই মুহূর্তে আমাদের দর্শকদের প্রশ্ন নিচ্ছি। রিনা করিম একটা প্রশ্ন করেছেন, দর্শক রিনা করিম, উনি বলেছেন যে সিএসএম এ আমরা কি চিকিৎসা কিভাবে ট্রিটমেন্ট করা যাবে। সিএসএম এর 20 বছর বয়স, করোনাতে ডক্টর যাওয়া সম্ভব হচ্ছে না, জানালে উপকৃত হব, কান দিয়ে পানি আসে। তো স্যার এই ক্ষেত্রে আমিও আমাদের প্রশ্নটা নিয়ে নিচ্ছি যে আপনি যে বললেন যে দুই ধরনের ভ্যারাইটি আছে, টিউবোটিম্পানিক, এটিকোয়েন্টাল ভ্যারাইটি, তাহলে আমরা চিকিৎসাটা কিভাবে দিয়ে থাকেন আপনারা? এবং উনার প্রশ্ন দর্শক যে উনি হচ্ছে কান দিয়ে পানি পড়ে, সিএসএম এর কি চিকিৎসা করা যায়, চিকিৎসা সংক্রান্ত। দুই ধরনের আমরা বলছি যে টিউবোটিম্পানিক এবং অ্যাটিকুয়েন্টাল ডিজিজ। অ্যাটিকুয়েন্টাল ডিজিজ আমরা বলছি যে ডিসচার্জটা আসবে, পুশটা আসবে, সেটা দুর্গন্ধযুক্ত হবে এবং এখানে কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্য অ্যাটিকুয়েন্টাল ডিজিজ, এবং এটা সাধারণত অল্প পার্সেন্টেজ হয়, 5 থেকে 10%। সেক্ষেত্রে আমরা পেলেই এটাকে আমরা বলি, যেহেতু কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা আছে, সুতরাং প্রথম স্টেজেই আমরা বলছি যে এরকম রোগ পাইলে আমরা উই হ্যাভ টু গো ফর অপারেশন, এবং সেটার নাম হচ্ছে মডিফাইড রেডিক্যাল মাস্টোইডেক্টমি। ঠিক আছে? তো এই সমস্ত রোগের এইম হচ্ছে তোমার একটা হচ্ছে ড্রাই ইয়ার, হিয়ারিং ইয়ার অ্যান্ড সেফ ইয়ার, এই তিনটা টার্ম বলা হয়। সুতরাং আমরা যে এই রোগের যে অ্যাটিকুয়েন্টাল ডিজিজে আমরা যদি এই তিনটে এইম যদি মনে করি, তাহলে পরে কিন্তু সেফ যদি করতে হয় কানকে, যে কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে কিন্তু এটা জরুরি। মডিফাইড রেডিক্যাল মাস্টোইডেক্টমি করে কানের মধ্যে যে ইনফেকশনটা আছে সেটা আমরা দূর করে দিব, এবং বাইরের কানের সাথে মধ্যকর্ণ এবং মাস্টোইডেন্টামের একটা কমিউনিকেশন করে দিব, এটাকে বলে মডিফাইড রেডিক্যাল মাস্টোইডেক্টমি। আর আরেকটা যেটা আছে কমনেস্ট, যেটা পাওয়া যায় গ্রাম বাংলা, যেটা পাওয়া যায় সচরাচর যেটা দেখা যায়, সেটা হচ্ছে টিউবোটিম্পানিক ডিজিজ। এই টিউবোটিম্পানিক ডিজিজে আমরা বলছি যে এটা পানির মতো রস পড়ে, অত ঘন না, ঠিক আছে, অত কোনো দুর্গন্ধ হয় না, কিন্তু এটা দেখা যায় যে আপার রেসপিরেটরি ইনফেকশন যখন হয়, তার ঠান্ডা লাগে অথবা টনসিলাইটিস হয়, ওই সময় কান দিয়ে পুষ পড়ে, অথবা যখন ডুবায় তখন কান দিয়ে পুষ পড়ে, পানি পড়ে। কিন্তু তারপরে আবার হয়তো 6 মাস 2 মাস পানি পড়লো, তারপরে আবার ভালো হয়ে যায়, আবার 6 মাস পরে আবার হয়তো আপার রেসপিরেটরি ইনফেকশন হলে তখন হয়। ঠিক আছে? এটার মেইন সমস্যা হচ্ছে তোমার কান দিয়ে এরকম পানি দীর্ঘমেয়াদী পড়তেই থাকে, তাহলে আমরা বলছি যে পর্দা তো ছিদ্র আছেই, ভিতরে যে হাড্ডিগুলি আছে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র হাড্ডি, এগুলি ক্ষয় হতে থাকে। সেই জন্য দেখা যায় যে অনেক সময় তার হিয়ারিং লস হয়। এখন 5 বছর বয়সে তার শুরু হয়েছে ইনফেকশনটা, এখন 30 বছর বয়সে ডেফিনেটলি সে হয়তো তার হিয়ারিং লস 30 to 40 ডেবি হিয়ারিং লস হয়ে গেছে। হয়ে গেলে সে কানে কিন্তু কম শুনবে, এবং এই কানে কম শুনলে কিন্তু কমিউনিকেশনটা সে প্রপার হবে না। ঠিক আছে? সুতরাং ইনিশিয়াল ট্রিটমেন্ট যেটা, সেটা হচ্ছে কন্ট্রোলিং ইনফেকশন। তার যদি কান দিয়ে পুষ পানি পড়ে, তাহলে আমরা একটা কানটা পরিষ্কার করতে হবে, অরাল টয়লেটিং বলে, এটা সাকশন দিয়ে করা যেতে পারে, অথবা আমরা যে জবসন হর্ন প্রোব দিয়ে এটা পরিষ্কার করে তারপরে আমরা কানে ড্রপ দিব, ইনস্টলেশন অফ লোকাল অ্যান্টিবায়োটিক ইয়ার ড্রপ, সেটা জেন্টামাইসিন ইয়ার ড্রপ হতে পারে, হাইড্রোকর্টিসন সহ হতে পারে, সিপ্রোফ্লক্সাসিন হতে পারে। ঠিক আছে? বিভিন্ন ধরনের ড্রপ আমরা দেখতে পাই, এবং ড্রপ দেওয়ার কিন্তু একটা নিয়ম আছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ড্রপ দেওয়ার নিয়ম কি? প্রথমে হাতটা ধুয়ে নিতে হবে, তারপর শুকায় নিতে হবে। শুকায় নেওয়ার পরে যে ড্রপের যে বোতলটা আছে, এরকম একটু করে এটাকে আমরা একটুখানি গরম করে নিব। ঠিক আছে? গরম করে নিয়ে তারপর রুগীর মাথাটা এরকম শোয়াবো, যে কানে তার সমস্যা ওই কানটা আপার মোস্ট থাকবে, এরকম শুয়ে থাকবে। তারপর আমরা কি করব, এই ড্রপের যে মাথাটা খুলবো, খোলার পরে এই এক্সট্রাঅরিটরি ক্যানালের কাছাকাছি, একদম এরকম সরাসরি টাচ করবে না, কাছাকাছি নিয়ে আমরা টিপ দিব, টিপ দিয়ে মিনিমাম 4-5 ফোঁটা, আর যদি তার মাস্টোইডেক্টমি করা থাকে আরো বেশি লাগতে পারে, 8-10 ফোঁটাও লাগতে পারে, এরকম চাপ দিয়ে দিব। দেওয়ার পরে আমরা কি করব, এই জায়গায় 4-5 বার এরকম ট্যাগাল মেসেজ বলে, এই জায়গায় চাপ দিতে হবে। চাপ দিলে এটা ভিতরে চলে যাবে। ঠিক আছে? দেওয়ার পরে আমরা মিনিমাম ওই রুগীকে এরকম কানটা উপর করে 5 থেকে 10 মিনিট ধরে রাখবো। ধরে রাখলে কিন্তু তখন সে মিডল ইয়ার মধ্যে যাবে এবং এটা কাজ করবে, না হলে কিন্তু এটা ভিতরে কাজ করবে না। সুতরাং 1 নম্বর কাজ হচ্ছে আমাদের ড্রপ দেওয়া। ঠিক আছে? কানটা পরিষ্কার করে আমরা কানে ড্রপ দিব 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা তাকে অ্যান্টিহিস্টামিন, হিস্টাসিন জাতীয় ওষুধ দিতে পারি, নাকে ড্রপ দিতে পারি, কারণ তার মেইন সমস্যা স্টিশন টিউবে, যে আমরা বলছি সংযোগ নালী, যে মধ্যকর্ণ এবং গলার মধ্যে যে সংযোগ নালী, সেই জায়গায় সমস্যা, সেই জায়গায় যে অবস্ট্রাকশন থাকে সেটা ভালো করার জন্য আমরা
অ্যান্টিহিস্টামিন এবং নাকে ড্রপ দিব। তার পাশাপাশি আমরা সিস্টেমিক অ্যান্টিবায়োটিকও, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে পারি। দিলে আমরা আশা করি যে কানটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে আমরা কিন্তু 3 মাসের মধ্যে, 3 মাস পরে কান যদি শুকনা থাকে তাহলে পরে কানের পর্দা যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা আমরা জোড়া লাগিয়ে দিব। এটা করলে মাইরিঙ্গোপ্লাস্টি অপারেশন। ঠিক আছে? তো এরপরে যদি না শুকায় তাহলে পরে আমরা সারাউন্ডিং ইনফেকশন যদি আছে সেগুলো আমরা কন্ট্রোল করার চেষ্টা করবো। যে একজন বলছে যে আমাদের টনসিলাইটিস ছিল ছোটবেলায়, এখন অপারেশন করা হয়েছে, এরকম আমরা টনসিলাইটিস বা অ্যাডিনয়েড বা সাইনোসাইটিস সেগুলো অপারেশন লাগতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার অত্যন্ত সহজভাবে বুঝিয়ে বলেছেন। দর্শক মন্ডলী, আমরা অনেক প্রশ্ন পাচ্ছি, সম্ভবত সময়ের কারণে নিতে পারবো না। আমরা দেখছি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস নিবেদিত ইএনটি সলিউশন পাওয়ার্ড বাই ফিউরোডিল প্লাস। আপনারা জানেন প্রতি বৃহস্পতিবার রাতে আমরা নাক কান গলার সমস্যা নিয়ে চলে আসি। আজকে আমরা প্রশ্ন নিচ্ছি শুধুমাত্র কান পাকা রোগের। অনেকে প্রশ্ন করেছেন গলা ব্যথা নিয়ে, আমরা ইনশাআল্লাহ আগামীতে গলা ব্যথা নিয়ে আসবো, কানে কম শোনা এটা নিয়েও আসবো, কান পাকার সাথে কানে কম শোনা সেই প্রশ্নগুলাই নিচ্ছি। স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে টিম্পানিক ভ্যারাইটিতে যখন অপারেশন করবেন তো তার আগে 3 মাস কান শুকনো থাকতে হবে। অনেক রোগী অস্থির হয়ে যান অপারেশনের জন্য, সেক্ষেত্রে আমরা বলে থাকি যে কান শুকনো না হলে অপারেশন করা যাবে না। একটু আগে আমার শ্রদ্ধেয় শিক্ষক যেটা বললেন যে কান পাকা রোগীর আপনার অপারেশন করতে হলে 3 মাস কান শুকনো থাকতে হয়। স্যার এই মুহূর্তে আমরা প্রশ্ন নিচ্ছি, আহসান শাফি নামে একজন প্রশ্ন করেছেন। স্যার, I have a few questions to honorable guest. Does tympanoplasty make any change in hearing? এবং স্যার আমি প্রশ্ন শেষ করতেছি। উনি যেটা বলেছেন হেয়ারিং, স্যার একটু আগে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছেন যে কান পাকা রোগের অপারেশনের মূল কারণ হচ্ছে টু মেক দ্য ইয়ার সেফ, কানকে নিরাপদ করা এবং শুকনা করা। আহসান শাফির প্রশ্নের উত্তর আমার শ্রদ্ধেয় শিক্ষক দিবেন। আরেকটা বলেছেন স্যার পসিবল কমপ্লিকেশন আফটার টিম্পানোপ্লাস্টি, উনি বলতে চেয়েছেন কমপ্লিকেশন অফ টিম্পানোপ্লাস্টি এবং টিম্পানোপ্লাস্টি করলে ওনার হেয়ারিং ইমপ্রুভমেন্ট হবে কিনা স্যার। ওইটা যাওয়ার আগে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যে মাইরিঙ্গোপ্লাস্টি বা টিম্পানোপ্লাস্টি অপারেশন করব, সেটা একটা কন্ডিশন হচ্ছে যে আমাদের কানটা ড্রাই থাকতে হবে। তুমি যেটা বলছো 3 মাস মিনিমাম কানটা কিন্তু শুকনা থাকতে হবে। কারণ কি, কারণ কানের মধ্যে যদি ইনফেকশন থাকে ওই সময় যদি আমি অপারেশন করি তাহলে পর্দা জোড়া লাগালে এটা জোড়া লাগবে না। ঠিক আছে? পানি যে জায়গায় ইনফেকশন আছে, পুষ্পানি আছে, যেমন ওখানে তোমার চামড়া লাগালেও চামড়া লাগে না, এখানেও কিন্তু পর্দা লাগালে পর্দা জোড়া লাগবে না। 2 নম্বর হচ্ছে ওদের এজের একটা ব্যাপার আছে। 12 বছর বয়সের নিচে বলে যে তোমার কান সাধারণত পর্দা জোড়া লাগানো ঠিক না। ঠিক আছে? কারণ এটা টেকনিক্যাল ডিফিকাল্টিজ আছে। হ্যাঁ, কানের এখানে ক্যানালটা অনেক চিকুন থাকে। ঠিক আছে? তারপর এগুলি অনেক নরম থাকে, যার জন্য অনেক টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য, প্লাস ছোট বাচ্চাদের বারবার কানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, কারণ ছোট বাচ্চাদের আপার রেসপিরেটরি ইনফেকশন বেশি হয়, যেটা টনসিলাইটিস, অ্যাডিনয়েড বা সাইনোসাইটিস এগুলি বেশি থাকে, তার জন্য বারবার ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং 12 বছর বয়সের নিচে সাধারণত অপারেশন না করাই ভালো। আর আরেকটা জিনিস হচ্ছে স্টেশন টিউবটা ভালো থাকতে হবে। স্টেশন টিউব যদি ভালো না থাকে তাহলে অপারেশন কিন্তু সাকসেসফুল হবে না। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা বলছে যে আমাদের টিম্পানোপ্লাস্টি অপারেশন করে আমরা বলছি যে অপারেশন করার উদ্দেশ্য হচ্ছে একটা হচ্ছে সেফ ইয়ার, একটা হচ্ছে ড্রাই ইয়ার, একটা হচ্ছে হিয়ারিং ইয়ার। আমরা যদি হিয়ারিং ইয়ারের কথা বলি তাহলে হিয়ারিংটা ইমপ্রুভ করবে কিনা, ডেফিনেটলি আমরা যদি যে টিউবোটিম্পানিক ডিজিজ, ঠিক আছে, তবে এটা নির্ভর করে তার হিয়ারিং লেভেলটা কেমন, সেটার উপর নির্ভর করে। আমরা যদি নর্মাল একটা শুধুমাত্র একটা টিম্পানিক মেমব্রেন পারফোরেশন পাই, সেটা কিন্তু হিয়ারিং 35 ডেসিবেল বা বড়জোর 40 ডেসিবেল পর্যন্ত হিয়ারিং লস থাকতে পারে শুধুমাত্র পর্দা যদি। কিন্তু তার ভিতরে আমরা বলছি যে তার 5 বছর বয়সে শুরু হয়েছে, এখন তার 30 বছর বয়স, তার মিডিলের যে অসিকুল গুলি আছে সেগুলি আস্তে আস্তে ক্ষয় হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে তার হিয়ারিং লস কিন্তু অনেক বেশি থাকে, অনেক সময় 55-60 বা তার বেশি থাকতে পারে। তার মানে সেখানে অসিকুলার, সেখানে তোমার নেক্রোসিস হয়ে গেছে অথবা ডিসরাপশন হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে শুধুমাত্র পর্দাটা জোড়া লাগালে যে সে তার হিয়ারিংটা নর্মাল হয়ে আসবে বা নিয়ার নর্মাল হয়ে আসবে সেটা না। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অসিকুলোপ্লাস্টি করতে দিতে পারে। ঠিক আছে? অসিকুলোপ্লাস্টি করলে আমাদের কানের হিয়ারিংটা অনেকখানি নর্মাল হতে পারে। তবে একটা জিনিস আমি বলবো, সবসময় সবাই বলে, সেটা হচ্ছে যে আমরা টিম্পানোপ্লাস্টি করি বা অসিকুলোপ্লাস্টি করি, এটা কিন্তু আল্লাহ যেভাবে তৈরি করে দিছে একদম ওইভাবে কখনোই সেইভাবে ফিরবে না। সুতরাং একদম হিয়ারিং নর্মাল ফিরে আসবে একদম 100%, এটা কখনোই আশা করা যাবে না। তবে তার যদি আমরা 10 ডেসিবেল বা 15 ডেসিবেল বা 20 ডেসিবেল তার হিয়ারিং গেইন করতে পারি, এটাও কিন্তু অনেক। সে তো চলতে পারবে সমাজ, সে কথা বলতে, সে অন্যের সাথে সে তার ভাবের আদান প্রদান করতে পারবে। ঠিক আছে?
কারণ হিয়ারিংটা অনেক ইম্পর্টেন্ট। হিয়ারিং যদি না থাকে তাহলে কিন্তু সে আস্তে আস্তে না শুনতে পারলে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আমরা যেহেতু টিম্প্যানোপ্লাস্টি কমপ্লিকেশন উনি জানতে চেয়েছেন, মানে হচ্ছে টিউবোটিম্প্যানিক ভ্যারাইটি যেটাতে কোনো দুর্গন্ধ থাকে না, সেই টিম্প্যানোপ্লাস্টির কমপ্লিকেশন সম্পর্কে যদি বলতেন স্যার, পরবর্তীতে আমরা পরের অপারেশনে নিয়ে আসবো। আচ্ছা, টিম্প্যানোপ্লাস্টি যেটা আমরা বলছি, টিম্প্যানোপ্লাস্টি শব্দের অর্থ হচ্ছে মিডল ইয়ার রিকনস্ট্রাকশন। টিম্প্যানো শব্দের হচ্ছে মিডল ইয়ার, টিম্প্যানোপ্লাস্টি মানে মিডল ইয়ার রিকনস্ট্রাকশন। আর মাইনিঙ্গোপ্লাস্টি, মাইনিঙ্গো শব্দের হচ্ছে কানে পর্দা, আর মাইনিঙ্গোপ্লাস্টি শব্দের হচ্ছে কানে পর্দা রিকনস্ট্রাকশন। যেহেতু টিম্প্যানিক মেমব্রেন বা কানে পর্দা হচ্ছে মিডল ইয়ারের একটা ওয়াল, সুতরাং মিডল ইয়ারের একটা ওয়াল যদি আমরা রিকনস্ট্রাকশন করি যে মাইনিঙ্গোপ্লাস্টির মাধ্যমে, সেটা কিন্তু এক ধরনের টিম্প্যানোপ্লাস্টি, মানে টিম্প্যানোপ্লাস্টি টাইপ 1 বলে। আর টাইপ 2, 3, 4 আছে, ওগুলি হচ্ছে তোমার অসিকুলার চেইন রিকনস্ট্রাকশন সহ যদি করি তখন এগুলো এটা বলে টিম্প্যানোপ্লাস্টি টাইপ 2, 3, 4। ঠিক আছে। এখন কমপ্লিকেশন একটা হচ্ছে যে আমরা যদি কানে পর্দা জোড়ালে মাইনিঙ্গোপ্লাস্টি করি, সেক্ষেত্রে কিন্তু 80% 80 টু বড় 90% সাকসেস রেট আছে। 10 to 20% ক্ষেত্রে ধরে নিতে হবে যে কানে পর্দা জোড়া লাগবে না। এটা কিন্তু বেস্ট হিয়ারিং সেন্টারেও সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু এটা হইতে পারে। ঠিক আছে। সুতরাং ওই জিনিসটা মনে রাখতে হবে যে আমরা যদি 10টা পর্দা জোড়া লাগাই, একটা বা 2টা পর্দা কিন্তু জোড়া নাও লাগতে পারে। সেটা কি কারণে? সেটা অনেক কারণই হতে পারে। সেটা বডির ইমিউনিটি থেকে শুরু করে তার লোকাল ইনফেকশন এবং অন্যান্য অনেকগুলি ফ্যাক্টরের উপর নির্ভর করে যে তার একটা জোড়া লাগবে কিনা। ঠিক আছে। এবং সবসময় আমরা নিজেরাও বলতে পারি না যে আল্লাহ কার পর্দা, এটা আমরা কিন্তু সব একইভাবে দুইজনে লাগাইলাম, হয়তো একজনের লাগলো আরেকজনের লাগলো না, এরকম হতে পারে। এটা একটা জিনিস, এটা মাইনিঙ্গোপ্লাস্টি ক্ষেত্রে। আর টিম্প্যানোপ্লাস্টি যেটা বলছে যে টিম্প্যানোপ্লাস্টি বলতে কিন্তু আমরা মাস্টোইডেক্টমিটাও কিন্তু টিম্প্যানোপ্লাস্টির মধ্যে পড়ে। ঠিক আছে। যে আমরা মিডল ইয়ার রিকনস্ট্রাকশন প্লাস মাইনাস মাস্টোইডেক্টমি, এই সমস্ত কাজ করতে গেলে আমরা যদি অসিকুলার চেইন রিকনস্ট্রাকশন করতে চাই, অসিকুলার চেইন রিকনস্ট্রাকশন করতে গেলে কিন্তু কমপ্লিকেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে অসিকুলার চেইন রিকনস্ট্রাকশন করতে গেলে ভালো সে খারাপ হইতে পারে। কারণ অসিকুলার চেইন গুলো একটার সাথে এত লুজলি অ্যারেঞ্জ থাকে, এটা নাড়তে চাড়তে গেলে পট করে একদিকে তোমার সরে যেতে পারে। ঠিক আছে। যেমন সাইকেল চড়তে গেলে পট করে সাইকেলতে পড়ে যেতে পারে, অসিকুলার চেইন রিকনস্ট্রাকশন করতে গেলে কিন্তু এরকম অ্যাক্সিডেন্ট হতে পারে। সুতরাং ভালোতে খারাপ হইতে পারে। সেই জন্য এই বিষয়ে ট্রেনিং লাগবে এবং এক্সপার্টাইজ ডেভেলপ করতে হবে। পাশাপাশি মাস্টোইডেক্টমি যেটা আমরা বলছি, যে মাস্টোইড এখানে যদি বুঝ হয় বা ইনফেকশন হয় অথবা খারাপ ধরনের যে কান পাকা রোগ বা অ্যাটিকন্টাল ডিজিজ যেটা বলছি, দুর্গন্ধ হয়, অনেক সময় রক্ত পড়তে পারে, কলেস্টোটোমা পাওয়া যায়, সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই পুষটা বের করে এখানে ইনফেকশনটা দূর করতেই হবে। মিডিল ইয়ার তো দূর করতেই হবে, এখানে ইনফেকশনও দূর করতে হবে, দূর করে এটার সাথে কমিউনিকেট করে দিতে হবে। সেই ক্ষেত্রে যেহেতু মিডিল এই জায়গাটার সামনে হচ্ছে মিডিল ইয়ার, মধ্যকর্ণ, উপরের দিকে হচ্ছে তোমার মিডিল ক্যানিয়াল কোসা বা ব্রেইন। ঠিক আছে। পিছনের দিকে একটা ভেইন আছে, একটা ল্যাটারাল সাইনাস আছে। সুতরাং এই জায়গায় অপারেশন করতে গেলে কিন্তু ওই স্ট্রাকচার গুলি, যে ব্রেনের যে মাঝখানে যে সেপারেটিং যে ডুরামেটার, সেখানে ইনজুরি হতে পারে, পিছনে যে ভেইন ল্যাটারাল সাইনাস ইনজুরি হতে পারে। এটা মিডিয়ালি কিন্তু আমাদের ফেশিয়াল নার্ভটা আছে, মধ্যকর্ণ এবং মাস্টারডেন্টামের মাঝখানে ফেশিয়াল নার্ভটা আছে, এবং মিডিয়ালি কিন্তু তোমার ইন্টারনাল ইয়ারটা আছে। আমরা সবসময় বলছি যে কানে 3টা অংশ, একটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার, মিডিল ইয়ার এবং ইন্টারনাল। সুতরাং ইন্টারনাল ইয়ার ইনজুরি হতে পারে বা লেবিরিন্থে ইনজুরি হতে পারে। লেবিরিন্থে ইনজুরি ককলিয়াতে হতে পারে, সেটা ভেস্টিবুলে হতে পারে, সেটা ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানালসে হতে পারে। সুতরাং এই জিনিসগুলি কিন্তু মনে রাখতে হবে, এবং এগুলি হলে কিন্তু সামটাইমস এটাকে ট্রিট করা ভেরি ডিফিকাল্ট, এবং সেটা মানুষের জীবনের জন্য অনেক সময় হুমকি হতে পারে। সেই জন্য আমাদেরকে এই অপারেশন যদি আমরা করতে চাই, মাস্টোইডেক্টমি অপারেশন করতে চাই, এটা করতে চাইলে অবশ্যই ভালো ট্রেনিং নিতে হবে। বিশেষ করে আমরা পার্টিকুলারলি টেম্পোরাল বোন ডিসেকশন যাদের ট্রেনিং আছে, তাদের ছাড়া এই অপারেশন করা ঠিক না। ঠিক আছে। করতে গেলে ডেফিনেটলি কমপ্লিকেশন হতে পারে, এবং অনেক সময় মানুষের জীবনও তোমার সংশয়ের মধ্যে থাকতে পারে। সুতরাং এই ব্যাপারে খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা একদম আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, আর অল্প সময় নিব। অনেক প্রশ্ন জমা হয়েছে, যেগুলোর উত্তর আমাদের স্যারের আলোচনার মধ্যে চলে এসেছে, আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন আপনাদের উত্তর। তারপর আমি নিচ্ছি, মুক্তার হোসেন নামে একজন প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম স্যার, কানে 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 সাদা তরল, ঘন ঘন পানি দেখা যায়, কানটি পাকা স্যার, কি করব স্যার? এবং উনি ওষুধ খেয়েছেন, কানের সমস্যার জন্য উনি ওষুধ খেয়েছেন স্যার, উনি ওষুধ খেয়েছেন। জি স্যার। কানের মধ্যে মাঝে মাঝে পুজ পানি আসে। হ্যাঁ,
এটা তো আমরা বলছি কান পাকা যে আমরা কান পাকা রোগ সম্ভবত এটা টিম্পেনিক ডিজিজ। সেক্ষেত্রে আমরা বলছি যে আমরা প্রথমে কানটা পরিষ্কার করব, পরিষ্কার করার পরে আমরা বলছি যে কানে ড্রপ দিব। ঠিক আছে, বিভিন্ন ধরনের ড্রপ আছে, জেন্টোএসি আছে, তোমার জেন্টামাইসিন হাইড্রোকর্টিসন আছে, তারপরে সিপ্রোফ্লক্সাসিন আছে, অন্যান্য ড্রপ আছে। সেই ড্রপ গুলি আমরা দিব। আমরা কিভাবে দিব ওইটাও বলছি, যে কানের যেদিকে তার সমস্যা সেদিকটা উপরের দিকে রেখে আমরা এই ড্রপটাকে আগে এরকম হাত দিয়ে গরম করে নিব কিছুক্ষণ। গরম করার পরে আমরা বোতলে মুখটা খুলবো, খুলে এটা চাপ দিয়ে, এটা এই ড্রপারে চাপ দিয়ে আমরা কানের মধ্যে এই ড্রপটা দিব 4-5 ফোঁটা মিনিমাম। ঠিক আছে, দেওয়ার পরে আমরা ট্রেগাল মেসেজ বলে এই জায়গায় চাপ দিতে হবে, ভিতরে যাবে। ভিতরে যাওয়ার পরে তারপর ওইভাবে আরো 5 থেকে 10 মিনিট শুয়ে থাকতে হবে, নাহলে পরে মিডিল ইয়ার এটা কাজ করবে না, বাইরে চলে আসতে পারে। সেই জন্য 4-5 মিনিট থাকতে হবে। তারপরে হয়তো সে উঠলো, তারপর যদি অপর আরেক কানে থাকে তাহলে আরেক কানে এরকম শুয়ে তারপরে ওইভাবে দিয়ে আবার 5-10 মিনিট থাকতে হবে। এভাবে ড্রপটা দিতে হবে। এটা হচ্ছে মেইন কম্পোনেন্ট। তারপরে আমরা বলছি তাকে হিস্টাসিন জাতীয় ওষুধ, নাকের ড্রপ, এবং দরকার হলে আমরা মুখে খাবার অ্যান্টিবায়োটিক, আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বলে অ্যামোক্সিক্লাভ ধরনের এই ধরনের ওষুধ। স্যার ওনার প্রশ্নের সাথে আমি একটা যুক্ত করতে চাই যে কান পাকা রোগে তো দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হয়, এইরকম একটা মেসেজ যদি আমাদের দর্শকদের স্যার বলতেন আপনি, যে কান পাকা রোগে কি দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হয় কিনা। কারণ অনেকে মনে করেন একবার কান পাকা রোগের জন্য ওষুধ নিয়েছেন, পরে আর ফলো আপে আসেন না, এই বিষয়ে যদি বলতেন স্যার। আমরা বলছি যে কান পাকা রোগ যেটা হচ্ছে টিম্পেনিক ডিজিজ পার্টিকুলারলি, বা দুইটাই, সেটা হচ্ছে কিছুদিন ভালো থাকে। ঠিক আছে, কিছুদিন পুষ পড়লো, দেখা গেলো যে 2-3 মাস পুষ পড়তেছে, তারপরে দেখা গেলো যে আবার ভালো হয়ে গেল। ঠিক আছে, আমরা হয়তো অ্যান্টিবায়োটিক দিলাম, আমরা যেটা কতক্ষণ আগে বলছি যে আমরা ড্রপ দিলাম, তারপরে হিস্টাসিন জাতীয় ওষুধ দিলাম, তারপরে নাকে ড্রপ দিলাম বা মুখে খাবারের অ্যান্টিবায়োটিক দিলাম, তারপরে দেখা গেলো তার ভালো হয়ে গেল। তখন সে হয়তো আর এটা নিয়ে কেয়ার করলো না। সুতরাং এটা কিন্তু আমাদেরকে ফলো আপে আসতে হবে, এবং কানটা যদি শুকনো হয় তাহলে পরে সেভাবে ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে, এখন এটা যদি আমরা প্রপারলি কেয়ার না করি, এবং তাকে কেয়ার নিতে হবে, কানের কেয়ারের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কান কান খোঁচাখুচি করা যাবে না। ঠিক আছে, কান এবং কানের মধ্যে কোনো কোনো ধরনের পানিতে ডুবানো যাবে না, ঠান্ডা লাগানো যাবে না, ঠান্ডা খাওয়া যাবে না। এই 2-3টে উপদেশ কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পানির মধ্যে ডুবানো যাবে না, 2 নম্বর হচ্ছে কান খোঁচাখুচি করা যাবে না, এবং আরেকটা হচ্ছে যে ঠান্ডা লাগানো যাবে না, ঠান্ডা খাবে না। ঠিক আছে, এই জিনিসগুলি খুব ইম্পর্টেন্ট। এগুলি না করলে বারবারই কিন্তু তার এই ইনফেকশনটা হবে। আর বারবার ইনফেকশন হলে মধ্যকর্ণের যে স্ট্রাকচার গুলি সেগুলি আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হলে কিন্তু তার হিয়ারিং লসটা হবে। ধন্যবাদ স্যার। আর দর্শক মন্ডলী, আপনারা খেয়াল করেছেন স্যার একটি কথা বারবার বলছেন, মধ্যকর্ণের স্ট্রাকচার। মধ্যকর্ণে আমাদের শরীরের যে হাড়গুলা থাকে, অত্যন্ত স্মলেস্ট কিছু হাড় থাকে, হাড্ডি থাকে, সেই হাড়গুলো যদি ক্ষয় হয়ে যায় তখনই আমাদের কানে শোনাটা বিঘ্নিত হয়, কানের শোনাটা কমে যায়। স্যার যেটা বললেন, কানের কিছু পরীক্ষা দিয়ে থাকেন আমাদের শিক্ষকরা, এগুলোর মাধ্যমে বোঝা যায় কানের শোনা কমে যায়। এই জন্য, এবং স্যার আপনি যেটা বললেন এই যে ডুব দিয়ে গোসল করবে না, কান কুচাকুচি করবে না, এগুলো দেখা যায় স্যার আপনাদের প্রেসক্রিপশনে অনেক সময় আপনারা শিল দিয়ে থাকেন, বা প্রেসক্রিপশনের নিচেও লেখা থাকে। এই উপদেশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের স্যাররা বারবার বলে থাকেন, শিল দিয়ে থাকেন, প্রেসক্রিপশনে লেখা থাকে যে কান কুচাকুচি করবেন না, যাদের কান পাকার রোগ আছে তারা ডুব দিয়ে গোসল করবেন না, কানে যাতে পানি না যায়। এই জন্য স্যার আপনারা অনেক সময় ইয়ার প্লাগের কথাও বলে থাকেন রোগীদেরকে। স্যার এই মুহূর্তে শেষ পর্যায়ে আসতেছি, যে একজন প্রশ্ন করেছেন যে চিকিৎসায় ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু, ওই যে তার কান দিয়ে দুর্গন্ধযুক্ত পানি পড়ে, সম্ভবত স্যার এটিকোএন্ট্রাল ভ্যারাইটির জন্য ডাক্তার বলেছেন ওনাকে অপারেশনের জন্য, চিকিৎসায় ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু? এটিকোয়েন্টাল ডিজিজে অপারেশন করলে চিকিৎসায় কতটুকু ভালো হওয়ার সম্ভাবনা? ভালো হওয়ার সম্ভাবনা যথেষ্ট। যদি আমরা তো বলছি এই অপারেশন অবশ্যই যে কোনো কাউকে দিয়ে করা যাবে না, যার এই ধরনের ট্রেনিং আছে, বিশেষ করে টেম্পোরাল বোন ডিসেকশন যাদের কয়েকবার করে ট্রেনিং করা আছে এবং এই বিষয়ে তারা মোটামুটি ভালো, ওদের দিয়ে যদি অপারেশন আমরা করতে পারি ডেফিনেটলি ভালো। এখানে হিয়ারিং ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনাও আছে, প্লাস এখান থেকে যে কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা ছিল সেটাও কমে, সেটা না থাকারই কথা। 3 নম্বর হচ্ছে কান দিয়ে যে পুষ্পানি পড়ে সেটাও অনেকখানি কিন্তু কমে যাওয়ার কথা। সেই জন্য এগুলি কিছু ক্রাইটেরিয়া আছে যে আমরা মাস্টার যে আমরা অপারেশন করবো সেখানে কি কি ধরনের করবো, যে ক্যাভিটিটা ছোট হবে, সেটা স্মুথ হবে, সেটা তোমার যে ফেশিয়াল রিজ যেটা থাকবে সেটা লোয়ার ডাউন থাকবে,
ঠিক আছে, এগুলি কতগুলি ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা সাধারণত করি। সেগুলো যদি করি তাহলে পরে ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন। হাসান খান, ওয়ান্ডারফুল প্রোগ্রাম, ধন্যবাদ। সালাউদ্দিন বাবলু, শিক্ষণীয় প্রোগ্রাম। স্যার শেষ প্রশ্ন নিচ্ছি আবু সাহিদ, উনি অনেকদিন ধরে ভুগতেছেন ওনার ছেলেকে নিয়ে, এই জন্য ওনার প্রশ্নটা নিচ্ছি। আবু সাইদ সায়েদ, হ্যাঁ, উনি প্রশ্ন করছেন, স্যার আমার ছেলের বয়স 14 বছর, কান পাকে, পুজ পড়ে, আজ প্রায় কয়েক বছর ধরে ঢাকার পিজি হাসপাতালে অনেক ডাক্তার দেখাচ্ছি, এখন ডান কানে কিছুই শুনতে পায় না, বাম কানে হালকা শুনতে পায়, আমরা কি করলে উপকৃত হব জানাবেন স্যার। হ্যাঁ, আমরা বলছি যে এই রোগটা ছোটবেলা থেকে শুরু হয়, এখন তার 14 বছর বয়স, তাহলে সাধারণত হয়তো 10-12 বছর বা এই ধরনের তার হয়তো কাণ্ডে পুজ পড়ছে। তো পুজ পড়লে তো স্বাভাবিকভাবে আমরা বলছি যে এই সমস্ত রোগে সাধারণত 2-3 মাস ধরে পুজ করতেছে, তারপরে তো কিছু ওষুধ দিলে তারপর কিছুদিন ভালো থাকছে, 2-4 মাস 6 মাস ভালো থাকছে, তারপরে আবার হচ্ছে, তারপরে আমরা এই জন্য হচ্ছে আস্তে আস্তে মধ্যকর্ণে যে এইগুলি হিয়ারিং যে মেকানিজম যেগুলি নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হওয়ার জন্য একদিকে তার কানে পর্দা ছিদ্র, আরেকদিকে তার হিয়ারিং মেকানিজম গুলি যদি আরো নষ্ট হয়ে যায় তাহলে পরে আস্তে আস্তে সে কিন্তু কানে কম শুনবে, এবং তার ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে। সুতরাং 14 বছর বয়সে কিন্তু আমরা কিন্তু তার মাইরিঙ্গোপ্লাস্টি বা টিম্পানোপ্লাস্টি অপারেশন করে দিতে পারবো যদি কানটা শুকনো হয়। এই মুহূর্তে যেহেতু কান দিয়ে তার পুষ্পানি পড়ছে, সুতরাং আমরা যেটা করবো এই মুহূর্তে সেটা হচ্ছে তাকে আমরা যেটা কতক্ষণ আগে বলছি, যে সমস্ত প্রাইমারি চিকিৎসা হচ্ছে তাকে যে কানে ড্রপ দিব, লোকাল অ্যান্টিবায়োটিক এয়ার ড্রপ দিব, ঠিক আছে, 4-5 ফোঁটা করে যে কানে এফেক্টেড ওই কানে দিব, তার পাশাপাশি হিস্টাসিন জাতীয় ওষুধ দিব, নাকে ড্রপ দিব, এবং মুখে খাবারের অ্যান্টিবায়োটিক দিব। আশা করি 1-2 সপ্তাহের মধ্যে তার কানটা ড্রাই হয়ে যাবে। তারপরে আমরা 3 মাস পরে আমরা হয়তো তার কানে অপারেশন করে দিতে পারবো। তারপরে আমরা শুধুমাত্র এই সমস্ত ওষুধ দিলেই হবে না, আমাদের রোগীকে উপদেশ দিয়ে দিতে হবে যে আপনি অবশ্যই কান খোঁচাবেন না, ঠান্ডা লাগাবেন না, ঠান্ডা খাবেন না, টুপ দিয়ে গোসল করবেন না। এই কয়েকটা কথা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কান যদি খোঁচাই, আমরা বাইরে যে কটন বাড বা যে কোনো বা যে চুলের ক্লিপ বা মুরগির কাঠি, এগুলো যদি আমরা করি খোঁচাই, তাহলে পরে কানে ইনফেকশন আরো বেশি হওয়ার সম্ভাবনা, কারণ ওগুলিতে ইনফেক্টেড থাকে, সেখানে কান এখানে ইনফেকশন, বাইরে থেকে ইনফেকশন যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর বারবার গোসল করলে, ডুব দিয়ে গোসল করলে, এই এই রোগ হলে ডুব দিয়ে গোসল করা একদম নিষেধ। এক্ষেত্রে শুধুমাত্র তোলা পানি দিয়ে গোসল করতে হবে, তাও যদি কানে ইয়ার প্লাগ নিয়ে ইউজ করতে পারে তাহলে পরে বাইরের পানি আরো ঢুকবে না। আরেকটা করা যেতে পারে, সেটা হচ্ছে তুলা নিয়ে এটা আমরা তেলের মধ্যে ভিজিয়ে চিপে তারপরে কানে দিয়ে তারপরে গোসল করতে পারি, তাহলে পরে যাতে বাইরের পানি ভিতর দিকে না ঢুকে, তাহলে পরে এই জিনিসটা করতে হবে। আর আরেকটা জিনিস কেয়ার করতে হবে, সেটা হচ্ছে আপার রেসপিরেটরি ইনফেকশন বারবার হওয়ার সম্ভাবনা আছে। 14 বছর বয়সে যে টনসিলাইটিস, অ্যাডিনোয়েড এগুলি থাকতে পারে, বিশেষ করে টনসিলাইটিস থাকতে পারে, সাইনোসাইটিস থাকতে পারে, এগুলি কিন্তু টেক কেয়ার করতে হবে। তাহলে টনসিলাইটিস ইনফেকশন থাকে, সেটা ট্রিটমেন্ট করতে হবে, অপারেশন করতে হবে, সেগুলি ব্যবস্থা করলে আশা করি এই ইনফেকশনটা কন্ট্রোল হবে। আমরা ওষুধ দিলে প্লাস এই সমস্ত প্রতিরোধ ব্যবস্থা নিলে তার আশা করি এটা কন্ট্রোল হবে। কন্ট্রোল হলে আমরা যেহেতু পর্দা ছিদ্র আছে, 12 বছর বয়সের বেশি হয়েছে, সুতরাং আমরা পর্দাটা জোড়া লাগাই দিতে পারবো। আর সম্ভবত সে বলছে যে অনেক কম শোনে, তার মানে কি? তার মানে হয়তো তার মিডিল ইয়ারের মধ্যে যে ছোট ছোট হাড্ডি আছে সেগুলি হয়তো ক্ষয় হয়ে গেছে। সুতরাং এখানে শুধুমাত্র পর্দা জোড়া লাগাইলে হবে না, তার ওই হাড্ডিগুলো কিন্তু এটা রিকনস্ট্রাকশন করতে হবে, ঠিক আছে। ধন্যবাদ। আপনি যেটা বলছেন স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকক্ষণ প্রোগ্রাম করলাম। অত্যন্ত দর্শক মন্ডলীকে আমার শ্রদ্ধেয় শিক্ষক অত্যন্ত সহজভাবে দিয়েছেন। আমার শ্রদ্ধেয় শিক্ষক বারবার বলতেছি, কারণ আমি নিজেই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র। আমার সরাসরি শিক্ষক আকাইদুজ্জামান স্যার আমাকে ইএনটি তে ক্যারিয়ার করতে অনেক ইন্সপিরেশন দিয়েছেন। স্যার সহজ ভাষায় বলছেন, কারণ আমাদের মেডিকেল সায়েন্সে যখন পড়াতে হয় তখন অনেক টার্ম আসে, সেই টার্মগুলোকে বাংলায় ট্রান্সলেশন করে দর্শকদের মধ্যে আনতে অনেক কষ্ট করতে হয়, কিন্তু স্যার অত্যন্ত সহজ ভাষায়, সাবলীল ভাষায় দর্শকদের কান পাকা রোগ নিয়ে এতক্ষণ পরামর্শ দিয়েছেন। আমরা আশা করব যে এই আলোচনায় কেউ যদি ন্যূনতম সাহায্য পেয়ে থাকেন, সহযোগিতা পেয়ে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমাদের এই আলোচনা সার্থক হবে। শেষ মুহূর্তে আমাদের যে রাজ টিভির বৃহস্পতিবার রাতের আয়োজন ইএনটি সলিউশন, নাক কান গলা সলিউশন সমাধান, এই প্রোগ্রাম সম্পর্কে যদি একটু কিছু বলতেন স্যার আমাদের। রাজ টিভি যে প্রোগ্রামটা শুরু করেছে এটা তো খুবই ভালো একটা প্রোগ্রাম। তারা এখন তো এই প্রোগ্রামটা সপ্তাহে করছে, এবং অন্যান্য প্রোগ্রাম তাদের তো সব বিষয়ে এগুলি প্রোগ্রাম আছে, ঠিক আছে। এগুলোতে স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রামগুলি হচ্ছে, তাতে দেশবাসী
অনেক উপকার পাচ্ছে। নাক কান গলা বিষয়ে প্রোগ্রাম হচ্ছে স্পেসিফিক এখন তো নাক সারা কান গলা বিষয়টা কি? হ্যাঁ নাক কান গলা বিষয়ে এই বিষয়ে বিভিন্ন বিভিন্ন রোগের মাধ্যমে বিভিন্ন রোগের সম্বন্ধে জনগণ এটা জানতে পারছে এবং এই ব্যাপারে সচেতন হতে পারছে। তার জন্য দেশবাসী অনেক উপকার হচ্ছে। এই ব্যাপারে আমি রাজ টিভিকে অনেক ধন্যবাদ জানাই। আর এখানে কান পাকা রোগ নিয়ে একটা কথা বলি আমি, সেটা হচ্ছে কান পাকা রোগটা আমি এক নম্বর কথা বলছি যে এটা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে কমনেস্ট রোগ। 2 নম্বর কথা বলছি যে আমাদের তৃতীয় বিশ্বে লাইক এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এটা সবচেয়ে বেশি রোগ। 3 নম্বর কথা বলছি যে আমরা এটা চিকিৎসার ব্যাপারে আমরা বলছি যে 5 to 10% পিপল যেহেতু এফেক্টেড, তার মানে আমরা যদি 14 কোটি লোক বা 16 কোটি লোক ধরি, তাহলে প্রায় 1.5 কোটি লোকের এই কান পাকা রোগ আছে। সুতরাং এই 1.5 কোটি লোকের কিন্তু আমরা আমাদের যে নাক কান গলা বিশেষজ্ঞ আছে, এই বিষয়টি কিন্তু এই মুহূর্তে সবগুলি অপারেশন করা সম্ভব না, বা জনগণের পক্ষে হয়তো এটা অনেক সময় অ্যাফোর্ড করা সম্ভব না গরিব মানুষের জন্য। সুতরাং প্রাথমিক চিকিৎসা কিন্তু তাদেরকে জানতে হবে। প্রাথমিক চিকিৎসার মধ্যে যেটা আমরা বলছি যে কানটা পরিষ্কার করে কানের মধ্যে ড্রপ দিতে হবে, তারপরে তাকে দরকার হলে হিস্টাসিন জাতীয় ওষুধ, তারপরে নাকের ড্রপ, এবং তাকে একটা মুখে খাবার অ্যান্টিবায়োটিক ব্রড স্পেকট্রাম লাইক পাইমক্সিল বা অ্যামোক্সিসিলিন জাতীয় ওষুধ আমরা দিতে পারি। এবং তাকে প্রতিরোধ ব্যবস্থাটা কিন্তু জানতে হবে যে আমরা অবশ্যই কান বারবার খোঁচাবো না, ঠান্ডা লাগানো যাবে না, ঠান্ডা খাবে না, এবং ডুব দিয়ে গোসল করবে না। ধন্যবাদ শফি হাফিজ, ধন্যবাদ রাজ টিভি, ধন্যবাদ এবং যারা শ্রোতা দর্শক যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। চমৎকার আলোচনার জন্য আপনাকে স্যার বিশেষ কৃতজ্ঞতা। আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে দিয়েছেন, দর্শকদের সময় দিয়েছেন। দর্শক মন্ডলী, আজ আমরা বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে বলে দিচ্ছি, আপনারা উপভোগ করলেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস নিবেদিত ইএনটি সলিউশনের আজকের 4র্থ পর্ব, দেশ বরেণ্য নাক কান গলার আমার শিক্ষকদের নিয়ে। আগামী পর্বে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our